উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। আজ ১৬ই মে ২০২৫। নমস্কার। আজকের ভারতীয় স্টক মার্কেট নিয়ে কিছু জরুরি সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আসুন একটু গভীরে যাওয়া যাক। হ্যাঁ, চলুন দেখি। নিফটি আর সেন্সেক্স আজ একটা রেঞ্জের মধ্যেই ছিল, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অনেক কিছু ঘটেছে। একদম। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব বাজারের মূল গতিবিধি আর এর অনুভূতিটা ঠিক কেমন ছিল সেটা বুঝতে। ঠিক বলেছেন। আজকের বাজারটা তো বেশ ইন্টারেস্টিং ছিল। দেখুন, হেডলাইন ইন্ডেক্সগুলো নিফটি, সেন্সেক্স এগুলো একটু থেমেছে সত্যি। কিন্তু ব্রডার মার্কেট বেশিরভাগ শেয়ার সেখানে কিন্তু বেশ জোর দেখা গেছে। আচ্ছা। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা এফআইআই ইনফ্লো আর ডলারের একটু দুর্বল হওয়া এগুলো বাজারকে সাহায্য করেছে। হ্যাঁ, তবে ওই ভূ রাজনৈতিক ঝুঁকি আর ইন্ডিয়া ইউএস বাণিজ্য চুক্তির আপডেটের একটা অপেক্ষা তো আছেই, তাই না? অবশ্যই সেই অপেক্ষাটা রয়েছে বাজারে। তো দিনের শুরুটা ঠিক কেমন ছিল? নিফটি তো প্রায় ফ্ল্যাটই খুলেছিল ২৫,০৬৪.৬৫-এ। হ্যাঁ, একদম ফ্ল্যাট ওপেনিং। কিন্তু তারপরে একটু নেমে এলো ওই ২৫,০০০-২৪,৯৮০ জোনের দিকে। ঠিক, দিনের সর্বনিম্ন ২৪,৯৫৩.০৫ ছুঁয়েছিল। শেষ পর্যন্ত বন্ধ হল ২৫,০১৯.৮০-তে, 0.16% মতো নিচে। আর সেন্সেক্স? সেন্সেক্সও পড়ল প্রায় ২০০ পয়েন্ট, 0.24% নেমে ৮২,৩30.৫৯ শেষ করল। দেখে মনে হচ্ছে একটা কনসোলিডেশন বা থিতু হওয়ার চেষ্টা চলছে। সেটাই, রেঞ্জ বাউন্ড মুভমেন্ট যাকে বলে। হ্যাঁ, কিন্তু এখানেই আসল মজাটা। কি রকম? আরে, এনএসিতে যত স্টক ট্রেড হয়েছে, ধরুন ২,৯৭১টা, তার মধ্যে প্রায় ১৯৬৯টাই বেড়েছে। বলেন কি, প্রায় ২/৩ শেয়ার উপরে? ঠিক তাই। সেক্টরগুলোর দিকে তাকালে দেখবেন নিফটি রিয়ালিটি +1.63% আর নিফটি মিডিয়া +1.11% দারুণ লাভ করেছে। বাহ, রিয়ালিটি তো বেশ কিছুদিন ধরেই চলছে। হ্যাঁ, অন্যদিকে নিফটি আইটি -0.84% আর নিফটি সার্ভিস -0.42% সেক্টরগুলো পড়েছে। আইটিতে চাপটা এখনো রয়েই গেছে। রয়ে গেছে। তো এটা কি ইঙ্গিত দেয়? সম্ভবত বিনিয়োগকারীরা আইটির মতো সেক্টর থেকে টাকা বার করে রিয়েলিটি বা মিডিয়ার মতো জায়গায় লাগছেন। একটা সেক্টর রোটেশন চলছে বলা যায়। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ব্রডার মার্কেটের স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলে। একদম, কারণ সূচক দেখে সবসময় পুরো ছবিটা পাওয়া যায় না। বাজারের সার্বিক স্বাস্থ্য কিন্তু বেশ ভালো লাগছে এতে। আচ্ছা, এই যে সূচক পড়ছে কিন্তু বেশিরভাগ শেয়ার বাড়ছে, এই ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং। ডেরিভেটিভস ডেটা কি বলছে? ওপেন ইন্টারেস্ট ওআই। হ্যাঁ, ওআই ডেটাটা গুরুত্বপূর্ণ। দেখুন, ম্যাক্সিমাম কল ওআই রয়েছে ২৫,৫০০ স্ট্রাইকে। ২৫,৫০০, তার ওটাই এখন বড় রেজিস্ট্যান্স? হ্যাঁ, বলতে পারেন। ২৫,২০০ থেকে ২৫,৪০০ জোনটা পার করা নিফটির জন্য একটু কঠিন হবে। একটা বাধা রয়েছে ওখানে। আচ্ছা। আর সাপোর্ট পুট ওআই কোথায় বেশি? ম্যাক্সিমাম পুট ওআই জমেছে ২৫,০০০ স্ট্রাইকে। তার ২৫,০০০টা এখন শক্ত সাপোর্ট। খুব শক্ত সাপোর্ট। আর তার নিচে ২৪,৮০০-৭০০ জোন তো আছেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুট কল রেশিও বা পিসিআর, সেটা 0.73 থেকে ১ লাফে 1.08 হয়েছে। ও, এটা তো বেশ খানিকটা বাড়ল। এটা কি বুলিশ সেন্টিমেন্ট বোঝাচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু বাজারে একটা আশাবাদী মনোভাবের দিকেই ইঙ্গিত করছে। ট্রেডার্সরা পতনের থেকে উত্থানের দিকে বেশি বাজি রাখছেন। আর ইন্ডিয়া ভিক্স ভয়ের সূচক? সেটাও কমেছে, ১৬.89 হয়েছে। অস্থিরতা কমছে, যা বিনিয়োগকারীদের জন্য একটা স্বস্তির খবর। তাহলে একদিকে সূচকের চাপ, অন্যদিকে ব্রডার মার্কেটের শক্তি, পিসিআর বাড়ছে, ভিক্স কমছে, একটা বেশ মিশ্র সংকেত, তাই না? ঠিক, বাজারটা একটু দ্বিধারে আছে মনে হচ্ছে। এর মধ্যে কিছু কোম্পানির খবরও তো ছিল আজ। অনেক কিছু ঘটল মনে হচ্ছে। হ্যাঁ, কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে। যেমন সেবি মিউনিসিপ্যাল বন্ডের জন্য একটা নতুন রেটিং সিস্টেম চালু করেছে, এক্সপেক্টেড লস বেসড বা ইএল রেটিং স্কেল। ও, এটা কি রকম? এটা বন্ডের ঝুঁকির মূল্যায়ন করার একটা আরও বাস্তবসম্মত পদ্ধতি। ডিফল্ট করলে কতটা ক্ষতি হতে পারে সেটার উপর ভিত্তি করে। ইন্টারেস্টিং। আর আরবিআই? আরবিআই ব্যাংকের লিকুইডিটি ম্যানেজমেন্ট নিয়ে ঋণদাতাদের সাথে কথা বলবে, বাজারে টাকার যোগান ঠিক রাখতে। আচ্ছা, আরেকটা বড় খবর শুনছিলাম ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে। হ্যাঁ,
ওটা বেশ বড় খবর। ইন্ডাসইন্ড ব্যাংক প্রায় 1269 কোটির অ্যাকাউন্টিং গরমিলের কথা স্বীকার করেছে। এটার একটা প্রভাব তো স্টকের উপর পড়েছেই। প্রায় 1269 কোটি, এটা তো বিরাট অঙ্ক। গভর্নেন্স নিয়ে প্রশ্ন উঠবে তো? অবশ্যই এই ধরনের খবরে ব্যাংকিং সেক্টরের সেন্টিমেন্টও প্রভাব পড়তে পারে। তা তো পড়তেই পারে। আর অন্য কোনো উল্লেখযোগ্য খবর, মানে ভালো খবর কিছু? হ্যাঁ, ভালো খবরও আছে। আইটিসি হোটেলসের Q4 রেজাল্ট ভালো এসছে। রেভিনিউ 17% বেড়েছে, পিএটি মানে লাভ 40% বেড়েছে। বাহ! BHEL আর পতঞ্জলি ফুডসেরও লাভ বেড়েছে। সিংটেল ভারতী এয়ারটেলের 1.2% স্টেক বিক্রি করেছে। আচ্ছা, আর JSW এনার্জি, ওদের কিছু খবর ছিল? হ্যাঁ, JSW এনার্জি তাদের ব্যবসা বাড়ানোর জন্য 10,000 কোটি তোলার পরিকল্পনা করছে। এটা তাদের গ্রোথের জন্য খুব পজিটিভ। 10,000 কোটি, বিরাট প্ল্যান। আর একটা দেখুন, রিনিউ এনার্জি অন্ধ্রপ্রদেশে প্রায় 22,000 কোটিটার একটা বিশাল হাইব্রিড প্রজেক্টে বিনিয়োগের কথা ঘোষণা করেছে। 22,000 কোটি রিনিউয়েবল এনার্জিতে? হ্যাঁ, সোলার আর উইন্ড মিলিয়ে রিনিউয়েবল এনার্জি সেক্টরের জন্য এটা খুবই বড় খবর। নিঃসন্দেহে। আর লুপিন ফার্মার কিছু? লুপিন একটা জেনেরিক ওষুধের জন্য US FDA অনুমোদন পেয়েছে। এটা তাদের আমেরিকার বাজারে সাহায্য করবে। আচ্ছা, আর একটা খবর দেখলাম, সজ্জন জিন্দল ফ্যামিলি ট্রাস্ট JSW ইনফ্রাস্ট্রাকচারের শেয়ার ব্লক ডিলে বিক্রি করার প্ল্যান করছে। হ্যাঁ, সেই খবরটাও আছে, মানে প্রমোটার গ্রুপ কিছু শেয়ার বিক্রি করতে পারে। তাহলে আজকের আলোচনার সার সংক্ষেপ করলে কি দাঁড়ায়? দেখুন, প্রধান সূচক মানে নিফটি, সেন্সেক্স এগুলো কিছুটা চাপে থাকলেও বাজারের ভেতরের শক্তি বা ব্রডার মার্কেট ছিল বেশ মজবুত। রিয়ালিটি সেক্টর ভালো করেছে, আইটি সেক্টরে চাপ দেখা গেছে। ঠিক। FII ইনফ্লো ইতিবাচক ছিল, আর VIX কমায় বাজারে কিছুটা স্বস্তিও ফিরেছে। কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকের মতো কিছু কোম্পানির নেতিবাচক খবরও ছিল, আবার রিনিউ বা JSW এনার্জির মতো খবর সেক্টর স্পেসিফিক আশার আলোও দেখাচ্ছে। একদম। উই লার্ন ইনভেস্টিং মনে করে এই রকম একটা মিক্সড সিগন্যালের বাজারে খুঁটিনাটি তথ্যের উপর নজর রাখাটা খুব জরুরি হয়ে পড়ে। খুব সত্যি কথা। আজকের এই পুরো ছবিটা দেখে মানে আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। বলুন। যখন হেডলাইন ইন্ডেক্সগুলো এরকম সাম্প্রতিক লাভের পর একটু থিতু হচ্ছে বা পড়ছে, কিন্তু ব্রডার মার্কেট ভালো পারফর্ম করছে আর ভিক্স কমছে, হ্যাঁ, তখন এটা কি বিনিয়োগকারীদের গভীর আত্মবিশ্বাসের প্রতিফলন যে বাজার এখান থেকে আরও উপরে যাবে, নাকি এটা নিছকই একটা সেক্টর রোটেশনের খেলা, মানে এক জায়গা থেকে টাকা তুলে অন্য জায়গায় ঢালা, বিশেষ করে যখন সামনে কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আপডেট আসার কথা? বাহ, এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন। বাজারের এই মুহূর্তে সাইকোলজিটা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক। আজকের এই গভীর এবং তথ্যপূর্ণ আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর তরফ থেকে সকল শ্রোতাদেরও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আবার কথা হবে।